ঘনত্বের পরবর্তী টপিকটার নাম হচ্ছে ঘনত্বের ব্যবহার। দৈনন্দিন জীবনে তোমাদের বইয়ে ঘনত্বের ব্যবহার সম্বন্ধে দৈনন্দিন জীবনে আমাদের ঘনত্বের যে ব্যবহারগুলো আছে সেই টপিক সম্বন্ধে আলোচনা করা আছে। আমি তোমাদের এখানে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথম টপিকটার নাম হচ্ছে ঘনত্বের ব্যবহার। ঘনত্বের ব্যবহার নিয়ে তোমাদের বইয়ে 5টা টপিক ওয়াইজ আলোচনা করা আছে। প্রথম টপিকটা হচ্ছে আমাদের বহুল প্রচলিত, যেটা আমরা সবাই স্বচক্ষে সব সময় দেখে থাকি, সেটা হচ্ছে আমরা যখন কোনো পাত্রের মধ্যে পানি গরম করি, অর্থাৎ কোনো কিছু রান্না করি, তখন আমরা পাত্রের তলদেশে তাপ দেই, কিন্তু দেখা যায় যে কিছুক্ষণ পরে পুরো পাত্রের পানি গরম হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে, আমরা জানি যে বেশি ঘনত্বের জিনিস, আমরা জানি যার ঘনত্ব বেশি সে সব সময় নিচে থাকে, আর যার ঘনত্ব কম সে সব সময় উপরের দিকে থাকে। যার ঘনত্ব বেশি সে সব সময় নিচে থাকে, যার ঘনত্ব কম সে সব সময় উপরে থাকে। আর এই ঘনত্ব পরিবর্তন করা যায় তাপ দিয়ে। দেখো, আমার হাতে যে মার্কার পেনটা আছে এটা বর্তমানে কঠিন অবস্থায় আছে। কিন্তু যদি আমি এটাকে তাপ দেই তাহলে এটা একসময় তাপ পেয়ে তরল অবস্থায় পরিণত হবে, অর্থাৎ ঘনত্ব কমে যাবে। কিন্তু যদি আমি এটাতে আরো তাপ দেই তখন এটা আস্তে আস্তে বাষ্পে রূপান্তর হবে, অর্থাৎ ঘনত্ব আরো কমে যাবে। তো এর থেকে আমরা কি বুঝলাম যে তাপ প্রয়োগে কোনো বস্তুর ঘনত্ব পরিবর্তন করা যায়, অর্থাৎ তাপ প্রয়োগ করলে বেশি ঘনত্বের জিনিস আস্তে আস্তে কম ঘনত্বে রূপান্তরিত হয়। তো যখন আমরা পাত্রের তলদেশে যখন আমরা তাপ দিই তখন পাত্রের নিচের পানির আর উপরের পানির ঘনত্ব মানে প্রথম লেভেলে কিন্তু সমানই থাকে, কিন্তু যখন তাপ দেওয়ার ফলে নিচের পানিটুকু গরম হয় তখন এর ঘনত্ব বেশি থেকে আস্তে আস্তে কমতে থাকে। যখন এর ঘনত্ব কমতে থাকে, আর আমরা জানি যার ঘনত্ব কম সে সবসময় উপরের দিকে থাকে, তাই নিচের পানিগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে যায় এবং সেই ফাঁকা স্থান পূর্ণ করার জন্য উপরের পানিগুলো নিচের দিকে চলে আসে। তো উপরের পানিগুলো যখন নিচের দিকে চলে আসে তখন এই পানি আবারও তাপ পায়, আবারও তার ঘনত্ব কমে যায়, সে উপরের দিকে উঠে যায়। এইভাবে এই প্রক্রিয়াটা ক্রমান্বয়ে পর্যায়ক্রমে চক্রাকারে চলতেই থাকে। তো এভাবে এক সময় দেখা যায় যে নিচের পানি উপরে, উপরের পানি নিচে, এইভাবে আস্তে আস্তে এক সময় পুরো পাত্রের পানি কি হয়ে যায়? গরম হয়ে যায়। তাহলে এইভাবেই অর্থাৎ ঘনত্ব ব্যবহার করেই আমরা পাত্রের সম্পূর্ণ পানি গরম করতে পারি। যদি এই দুনিয়ায় এই ঘনত্বের এই প্রভাবটা না থাকতো তাহলে আমরা এই এক পাশে তাপ দিয়ে পুরো পাত্রের পানি একসাথে গরম করতে কখনোই পারতাম না। তারপরে 2 নম্বর টপিকটা আছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে পুকুর। আমাদের গ্রীষ্মকালে যখন সূর্যের প্রচন্ড তাপ থাকে, তখন আমরা যখন পুকুরে ঝাঁপ দেই তখন দেখি যে পুকুরের উপরের লেয়ারের পানিগুলো গরম। পুকুরের উপরের পানিগুলো কি হয়? গরম থাকে, কিন্তু পুকুরের নিচের পানিগুলো ঠান্ডা থাকে। এখানেও ভাইয়া ঘনত্বের ব্যবহার। ঘনত্ব কি? আমরা জানি যে যার ঘনত্ব কম সে উপরে থাকে, আর ঘনত্ব কমে যায় তাপ দিলে। যখন পুকুরের উপরের পানিগুলো গ্রীষ্মকালের কঠোর রোদে যখন গরম হয়ে যায় তখন তার ঘনত্ব কমে যায়, তাই ঘনত্ব কমে যায়। আর ঘনত্ব কম হওয়ার থাকার কারণে উপরের পানিগুলো উপরেই থাকে, সেটা আর নিচের দিকে চলে আসে না, কারণ কম ঘনত্বের জিনিস উপরে থাকে। তাই গ্রীষ্মকালে পুকুরের উপরের পানিগুলো সবসময় সূর্যের কড়া তাপে থাকে, অর্থাৎ তাপ পেয়ে উপরেই থাকে, সেটা নিচে চলে আসে না। তাই উপরের পানিগুলো নিচের পানির তুলনায় গরম থাকে। তাই আমরা যখন গ্রীষ্মকালে পুকুরেতে ঝাঁপ দেই তখন আমরা উপরের পানিগুলো গরম পাই, কিন্তু নিচের পানিগুলো কি পাই? ঠান্ডা পাই। তাহলে প্রথমটা ছিল আমাদের পাত্রে পানি গরম করার পদ্ধতি, পরেরটা হচ্ছে গ্রীষ্মকালে পুকুরের উপরের পানি গরম এবং নিচের পানি ঠান্ডা থাকার কারণ হচ্ছে একমাত্রই ঘনত্ব। তারপরে টপিকটা হচ্ছে, তোমরা জানো সবাই বেলুন ওড়াই, আমরা সবাই কি ওড়াই? বেলুন। বাজারে বা রাস্তাঘাটে কিছু বেলুন পাওয়া যায় যেগুলো ছেড়ে দিলে আকাশে উড়ে যায়। এর কারণ হচ্ছে এই বেলুনগুলোর মধ্যে যেই গ্যাস ভরা হয়, সেই গ্যাসটার ঘনত্ব আমাদের এই পৃথিবী ল্যান্ডের পৃথিবী ভূমির কাছাকাছি যেই গ্যাস থাকে তা সেই গ্যাসের থেকে কম।
সেই গ্যাসের থেকে এই বেলুনের মধ্যে যেই গ্যাস ভরা থাকে সেই গ্যাসের ঘনত্ব পৃথিবী ল্যান্ডের মানে পৃথিবী ভূমির কাছাকাছি যেই গ্যাস থাকে তার থেকে কম। তা যেহেতু বেলুনের মধ্যে কম ঘনত্বের গ্যাস ভরা থাকে, তাই আমরা জানি কম ঘনত্বের জিনিস কই থাকে, কম ঘনত্বের জিনিস উপরে থাকে। তাই এই গ্যাস ভর্তি বেলুনটা আস্তে আস্তে উপরের দিকে উড়ে যায়। এই গ্যাস ভর্তি বেলুনের মধ্যে সাধারণত বর্তমানে যেই গ্যাসগুলো ভরা থাকে সেটা হচ্ছে মিথেন অথবা হাইড্রোজেন, মিথেন অথবা হাইড্রোজেন। এখন এগুলো দামে সস্তা, তাই এগুলো ভরা থাকে, কিন্তু প্রকৃতপক্ষে এই বেলুনগুলোর মধ্যে হিলিয়াম গ্যাস ভরার কথা ছিল। কি গ্যাস ভরার কথা ছিল? হিলিয়াম গ্যাস। কিন্তু হিলিয়াম গ্যাস দামটা একটু বেশি। যদি এই হিলিয়াম গ্যাস এই বেলুনে ভরা হয় তখন এটার দাম অনেক হয়ে যাবে, যেটা আমাদের সচরাচর কিনতে একটু অস্বস্তি বোধ হতে পারে যে একটা বেলুনের দাম এত কেন বেশি। তাই তারা হিলিয়াম গ্যাসের পরিবর্তে তারা মিথেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস ভরে, যদিও এটা দাহ্য পদার্থ, অর্থাৎ আগুন পেলে বিস্ফোরিত হতে পারে। তাহলে এই বেলুনটা আকাশে ওড়ে কেন? এই বেলুনটা আকাশে ওড়ে কারণ এই বেলুনের মধ্যে যেই গ্যাসগুলো ভরা থাকে সেই গ্যাসগুলোর ঘনত্ব কম। কার থেকে কম? পৃথিবী পৃষ্ঠে যে নাইট্রোজেন গ্যাস থাকে সেই নাইট্রোজেন গ্যাসের থেকে কম। আর আমরা জানি কম ঘনত্বের জিনিস কই থাকে? উপরে থাকে। তাই আস্তে আস্তে করে কি এই বেলুনগুলো একাই আকাশে উড়ে যায়, কারণ এই গ্যাসের ভিতরে যে গ্যাসটা আছে, এই বেলুনের মধ্যে যে গ্যাসটা আছে তার ঘনত্ব কম, আর কম ঘনত্বের জিনিস কই থাকে? উপরে থাকে। তারপরে দেখো পরবর্তী টপিকটা হচ্ছে ফানুস। তোমরা অনেকেই ফানুস উড়িয়ে থাকবে। ফানুসের মধ্যে ভাই কিন্তু কোনো গ্যাস ব্যবহার করা হয় না, ফানুসের মধ্যে কোনো গ্যাস নাই। তবে ফানুস কিভাবে আকাশে ওড়ে? ফানুস ওড়ার কারণ হচ্ছে ফানুসের এই পাশটায় একটা আলো জ্বলা, অর্থাৎ মোমবাতির মতো একটা অগ্নিকুণ্ড সৃষ্টি করা যায়। তো যখন আমরা জানি যে বাহিরেও গ্যাস থাকে নাইট্রোজেন গ্যাস, আর এটার মধ্যেও থাকে নাইট্রোজেন গ্যাস, কিন্তু উত্তপ্ত হওয়ার কারণে এই নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব কমে যায়। উত্তপ্ত হওয়ার কারণে এই নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব কমে যায়। আর আমরা জানি যে কম ঘনত্বের জিনিস কই থাকে? কম ঘনত্বের জিনিস উপরে থাকে। তাই ফানুস যখন আগুন জ্বালানো হয় তখন এই ফানুসটা আস্তে আস্তে উপরের লেয়ারে চলে যায়, অর্থাৎ উপরে উড়ে যায়। তাহলে ঘনত্ব ব্যবহার করে আমরা কি উড়াতে পারি? ফানুস এবং বেলুন ওড়াতে পারি। সর্বশেষ টপিকটা যেটা তোমরা সবাই হয়তো জানো, সেটা হচ্ছে পচা ডিম। পচা ডিম কিন্তু পানিতে ভাসে। পচা ডিম যদি অতিরিক্ত পচা হয় তাহলে সেটা কি হয়? পানিতে ভাসে। এর কারণ পচা ডিমের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম। পচা ডিমের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম। আর আমরা জানি যেই জিনিসের ঘনত্ব কম সেই জিনিস উপরে থাকে। তাই পচা ডিম যদি আমরা কখনো পানিতে রাখি তখন সেটা কি হবে? ভেসে থাকবে, কারণ পচা ডিমের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম। তোমাদের এই 5টা টপিক সম্বন্ধে তোমাদের বইয়ে ঘনত্বের ব্যবহারে আলোচনা করা আছে। প্রথম টপিক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5টা টপিকই আমাদের এইগুলো হওয়ার বা এগুলো আমাদের উপভোগ করার একমাত্র কারণ হচ্ছে ঘনত্ব যদি এই দুনিয়ায় বা এই পৃথিবীতে না থাকতো তাহলে এগুলো আমরা উপভোগ করতে পারতাম না, বা এগুলো আমরা ব্যবহারও করতে পারতাম না। তাহলে এবার আমরা এদের ঘনত্বের ব্যবহার শেষ। আমরা চলে যাব পরবর্তী টপিক, সেটা হচ্ছে তরলের ভেতরের চাপ। তোমরা অবশ্যই ভিডিওটা থামিয়ে একটা স্ক্রিনশট মেরে নেবে, অথবা তোমরা খাতায় নোট করে নেবে, আর বইয়ে তো অবশ্যই দাগিয়ে রাখবে যাতে তোমাদের পরবর্তীতে এগুলো কাজে লাগে। পরবর্তী টপিকটা হচ্ছে তরলের ভেতরের চাপ। তরলের ভেতরের চাপ কি? তরলের ভেতরের চাপ। তো তোমরা যারা ভাইয়া সাঁতার কাটা জানো তারা যখন দেখো যে সাঁতার কাটতে কাটতে সমুদ্রে অর্থাৎ নদীর বা পুকুরে যখন আমরা অনেক তলে যাই তখন একটা চাপ অনুভব করি। এর কারণ হচ্ছে এই যে মনে করো একটা রিভার বা নদী অথবা যাই যেখানে পানি আছে, এমন নদী, পুকুর, হয়তো আমরা সাগর যাই বিবেচনা করতে পারো। এবার মনে করো তুমি নিজে করলা কি এই সমুদ্রের এতটুকু গভীরতায় নামলা বা পুকুরের এতটুকু গভীরতায় নামলা, তখন তোমার মাথার উপরে কিন্তু এতটুকু পরিমাণে পানি আছে। তোমার মাথার উপরে এই পরিমাণে কি আছে? পানি আছে, এতটুকু জায়গা পানি আছে। তো এই পানির ভর মনে করো 50 কেজি। এই পানির ভর মনে করো 50 কেজি। তাহলে তুমি কি করবা? চাপ অনুভব করবা, কিন্তু সেটা 50 কেজিতে যতটুকু চাপ হওয়ার কথা ঠিক ততটুকুই। কিন্তু তুমি যদি এর থেকে একটু নিচে নামো, অর্থাৎ আরো নিচে নামো, তখন তোমার মাথার উপরে কিন্তু
প্রচুর পানি থাকবে, তখন তোমার মাথার উপরে এই রেঞ্জের মধ্যে যতটুকু পানি ততটুকু পানি তোমার মাথার উপরে থাকবে। তখন তুমি কি করবা, এই পানির পরিমাণ মনে করো 500 কেজি, তখন কিন্তু তুমি উপরের থেকে বেশি চাপ অনুভূত করবা, কারণ তোমার উপরে বেশি পরিমাণে ভর আছে। তো তোমরা জানো যে ভর বেশি হলে চাপও কিন্তু বেড়ে যায়, ভর বেশি হলে চাপও বেড়ে যায়। এখন যদি আমি বা তুমি যদি সমুদ্রের আরো গভীরে নামো, তখন দেখবে যে তোমার মাথার উপরের বা তোমার পাশে পানির পরিমাণ অনেক বেশি। মনে করো এটা হচ্ছে 50,000 কেজি, 50,000 কেজি। তাহলে তখন কিন্তু তুমি আরো বেশি চাপ অনুভূত করবে। এর থেকে তুমি কি সিদ্ধান্তে আসলা? এর থেকে সিদ্ধান্ত আসলাম আমরা সমুদ্রের, অর্থাৎ তরলের যত গভীরে যাওয়া যায় চাপ তত বেড়ে যায়। তরলের যত গভীরে যাওয়া যায় চাপ তত বেড়ে যায়। এটার জন্য আমরা একটা গ্রাফ আঁকতে পারি। এটার জন্য আমরা একটা কি আঁকতে পারি? গ্রাফ। দেখো আমাদের এই গ্রাফটার যদি এটা আমরা গভীরতা, এটা আমরা গভীরতা কিলোমিটারে, আর এটা আমরা যদি হিসাব করি চাপ, এই চাপটা হিসাব করি যদি প্যাসকেলে, চাপটা হিসাব করি যদি প্যাসকেলে, তাহলে দেখো তো যদি এখানে ধরো আমরা 0, গভীরতা আমরা 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, আর এই পাশে চাপ 100 200 300 400 500, এভাবে যদি আমরা চাপ বিবেচনা করি, তাহলে তুমি যখন সমুদ্রের একেবারে উপরি প্রান্তে, মানে সমুদ্রে তুমি একটু নামো নাই, তখন তুমি কোনো চাপ অনুভব করবে না। যখন তুমি সমুদ্রের 1 কিলোমিটার গভীরে যাবে, তখন তোমার চাপ প্রায় 100 এটিএম। দুঃখিত ভাই, এখানে প্যাসকেল না, এখানে চাপটার একক হবে এটিএম। চাপটার একক হবে এটিএম, চাপ এটিএম, চাপটা হবে এটিএম। তাহলে যখন তুমি 1 কিলোমিটার নিচে নামবে, তখন তুমি 100 এটিএম এর সমান চাপ অনুভব করবে। যখন তুমি 2 কিলোমিটার নিচে নামবে, তখন তুমি 200 এটিএম এর সমান চাপ অনুভব করবে। যখন তুমি 3 কিলোমিটার নিচে নামবে, তখন তুমি 300 এটিএম এর মতো চাপ অনুভব করবে। এরকম ভাবে 4 এর সময় 400, 5 এর সময় 500, এরকমের চাপ তুমি অনুভব করবে। তাহলে এটা হচ্ছে একটা ঊর্ধ্বগামী সরলরেখা, ঊর্ধ্বগামী সরলরেখা। তাহলে এই গ্রাফ থেকে কি বোঝা যায়? এই গ্রাফ থেকে বোঝা যায় যে সমুদ্রের যত গভীরে যাওয়া যায় চাপ তত বাড়তে থাকে। সমুদ্রের তরলের যত গভীরে যাওয়া যায় চাপ তত বাড়তে থাকে। আর এই যে এটিএম আর প্যাসকেলের মধ্যে সম্পর্ক কি? এটিএম এবং প্যাসকেলের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 এটিএম, 1 এটিএম সমান সমান 1 লক্ষ 1,325, 1,01,325 প্যাসকেল। তাহলে 1 এটিএম সমান সমান কত? 1 এটিএম সমান সমান 1,01,325 প্যাসকেল, 1,01,325 প্যাসকেল। তাহলে আমরা কি শিখলাম? তরলের যত গভীরে যাওয়া যায় চাপ তত বাড়তে থাকে। তরলের যত গভীরে যাওয়া যায় চাপ তত বাড়তে থাকে। এই টপিকটার পরে আমাদের তোমাদের বইয়ের টপিকটা হচ্ছে আর্কিমিডিসের সূত্রটা সম্বন্ধে। আর্কিমিডিসের সূত্র। তা আর্কিমিডিসের সূত্র নিয়ে আমরা এখন আলোচনা করব। তোমরা ভিডিওটা থামিয়ে একটা স্ক্রিনশট মেরে নিবে, অথবা খাতায় লিখে রাখবে। বইয়ে তো অবশ্যই এটা নোট করে রাখবে, পরবর্তী তোমাদের যাতে কাজে লাগে। আর্কিমিডিসের সূত্র কি ভাইয়া? আর্কিমিডিসের সূত্র প্রমাণ করার আগে তোমাদের আরেকটা জিনিস আমি তোমাদের একটু বলে নেই। সেটা হচ্ছে তোমরা সবাই আর্কিমিডিসের সূত্র প্রত্যাহিক জীবনে সবসময় অনুভব করেছো। তোমরা যদি কখনো দেখো যে তোমরা যখন গোসল করো, তখন তোমাদের বালতির ভিতরে তোমরা যখন মগটা দাও, তখন ভিতর থেকে পানি আনার সময় মগটা খুব হালকা মনে হয়, কিন্তু যখনই পানির উপরে মগটা চলে আসে তখন মগের পানিটা খুব ভারী মনে হয়। তোমরা যদি আগে এটা অনুভব করে না থাকো বা খেয়াল করে না থাকো, তাহলে এখনই তোমরা যাও 1 বোতল পানি নাও, তখন সেটা পানির মধ্যে চুবিয়ে, বালতির মধ্যে চুবিয়ে সেটা নাড়াচাড়া করো, দেখো সেটা অনেক হালকা মনে হবে। কিন্তু সেই বোতলটা তুমি যখন উপরে নিয়ে আসবে, তখন দেখবা বোতলটা খুব ভারী মনে হচ্ছে। তাহলে এই যে ভাইয়া উপরে ভারী, পানির ভেতরে হালকা, এটা মনে হওয়ার কারণ কি? এটার জন্যই, এই সমস্যার সমাধান করার জন্যই বা এই সমস্যার সমাধান রিলেটেড বিজ্ঞানী আর্কিমিডিস একটা নীতি প্রবর্তন করে, যেটা প্লবতার উপর নির্ভরশীল। তা আর্কিমিডিসের সূত্রটা কি? আর্কিমিডিসের সূত্র, টপিকের নাম হচ্ছে আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্র কি ভাইয়া? আর্কিমিডিসের সূত্র হচ্ছে কোনো বস্তুকে, এই যে মনে করো একটা
তরল রাখা আছে এমন একটা পাত্র। তাহলে কোনো বস্তুকে যদি আমি তরলে নিমজ্জিত করি, এই যে মনে করে একটা বস্তু, অর্থাৎ এই বস্তুটা আমরা বেলন আকৃতি নিলাম, গোল লম্বা বেলন আকৃতির বস্তু নিলাম। তাহলে কোনো বস্তুকে যদি আমি তরলে নিমজ্জিত করি, অর্থাৎ তরলের মধ্যে ডুবাই, কোনো বস্তুকে যদি আমরা তরলে নিমজ্জিত করি, তাহলে অবশ্যই সেই বস্তুটা কিন্তু পানি সরাবে। সেই বস্তুটা কি করবে? আগে তো এখানে পানি ছিল, কিন্তু বস্তুটা যখন এখানে আমি রাখলাম তখন তো অবশ্যই এখানে পানি বস্তুটা কি করবে? সরিয়ে দিবে। এটার তুমি আরো ভালো বুঝবে, তুমি এক বালতি সম্পূর্ণ পরিপূর্ণ পানি নেবে, নেওয়ার পরে তুমি তোমার হাতটাই সেই বালতিতে চুবিয়ে দিবে, দেখবা পানিটা উপচে পড়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আগে বালতিতে পানি ছিল, যখন তুমি সেখানে হাত চোবালে তখন হাত সেই পানির জায়গাটুকু দখল করেছে, দখল করার কারণে সেই পানি সে জায়গা থেকে সরে যেতে বাধ্য হয়েছে এবং উপচে পড়ে গিয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো বস্তুকে যদি তরলের মধ্যে আমরা ডুবাই, কোনো বস্তুকে যদি আমরা তরলের মধ্যে ডুবাই, তাহলে সেই বস্তুটা পানি অপসারণ করে, অর্থাৎ পানি সরিয়ে দেয়। কতটুকু পানি সরিয়ে দেয়? যতটুকু পানি বস্তুটা সরিয়ে দেয় ততটুকু ওজন বস্তুর ওজন থেকে কমে যায়। ভাই বোঝার জন্য আমি তোমাদের উদাহরণ দিচ্ছি। মনে করো এই ব্লকটার ওজন বাহিরে অর্থাৎ বাতাসে ছিল, ভর ছিল বাতাসে 5 কেজি বা 5 নিউটন। ওজন ধরলে সবচেয়ে বেটার হয়, সেটা হচ্ছে 5 নিউটন। তাহলে একটা ব্লকের ওজন ছিল কয় নিউটন? 5 নিউটন। কিন্তু আমি যখনই সেটা পানির মধ্যে চুবালাম, পানির মধ্যে নিমজ্জিত করলাম, তখন এই ব্লকের ভর হয়ে গেল 3 নিউটন। এই যে ভরটা কমে গেল, এই ভরটা কমার কারণ হচ্ছে কারণ এই ব্লকটা পানির মধ্যে চুবানোর ফলে সে 2 নিউটন ওজনের সমান পানি কি করে? সরিয়ে দেয়। তাহলে বস্তুটার আগে ভর ছিল 5 নিউটন, পানিতে নিমজ্জিত করার পর বস্তুটার ভর হচ্ছে 3 নিউটন। তাহলে প্রকৃতপক্ষে বস্তুটার ভর কত নিউটন কমে গেল? বস্তুটার ভর 2 নিউটন কমে গেল। তাহলে বস্তুটা যেহেতু ভর 2 নিউটন কমে গেছে, অর্থাৎ বস্তুটা ঠিক 2 নিউটন পরিমাণ, ঠিক 2 নিউটন পরিমাণ পানি অপসারণ করে। তাহলে আমরা কি শিখলাম? কোনো বস্তুকে যদি আমি কোনো তরলে নিমজ্জিত করি, কোনো বস্তুকে যদি আমি তরলে নিমজ্জিত করি, তাহলে বস্তুটা যেই পরিমাণ পানি অপসারণ করবে, যেই পরিমাণে পানি সরিয়ে দিবে, ঠিক সেই পরিমাণ ওজন বস্তুর ওজন থেকে কমে যাবে। অর্থাৎ অপসারিত তরলের ওজন আর বস্তুর হারানো ওজন পরস্পর সমান থাকবে। অপসারিত মানে সরিয়ে দেওয়া পানির ওজন, অর্থাৎ সরিয়ে দেওয়া তরলের ওজন আর বস্তুর ওজন যে কমে গেছে সেই পরিমাণটুকু কি থাকবে? সমান থাকবে। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। যদি আমরা এটা একটু লেখার চেষ্টা করি, তখন সূত্রটা এমন হয়, কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে, কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে, কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটি যে পরিমাণ তরল অপসারণ করবে, যে পরিমাণ তরল অপসারণ করবে, ঠিক সেই পরিমাণ ওজন বস্তুর ওজন থেকে কমে যাবে। তাহলে এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র, যে কোনো বস্তুকে যদি আমি তরলে নিমজ্জিত করি, কোনো বস্তুকে যদি আমি তরলে ডুবাই, অর্থাৎ কোনো বস্তুকে যদি আমি তরলে নিমজ্জিত করি, তাহলে বস্তুটি যে পরিমাণ তরল অপসারণ করবে, মানে যেই পরিমাণ পানি সরিয়ে দিবে, ঠিক সেই পরিমাণ ওজন বস্তুর ওজন থেকে কমে যাবে। তাই আমরা কোনো বস্তুকে যখন পানিতে ডুবাই, কোনো বস্তু যখন পানিতে নিমজ্জিত করি, তখন বস্তুটাকে হালকা মনে হয়, একটাই কারণ বস্তু যতটুকু পানি সরিয়েছে ঠিক সেই পরিমাণ ওজন বস্তুর ওজন থেকে কি হয়ে গেছে? কমে গেছে। এটা হচ্ছে ভাই আর্কিমিডিসের সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। এটা